কলকাতার সেই রাত অত্যন্ত ভয়াবহ ছিল, যেখানে আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির বিন্দুগুলো পাথরের মতো খোঁচা দিচ্ছিল। ব্যানার্জি হাভেলির আলিশান কক্ষগুলোতে এক গভীর নীরবতা বিরাজ করছিল, যা কোনো বড় তুফানের আসার ইঙ্গিত দিচ্ছিল। অরিন্দম ব্যানার্জি, যাকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী টাইকুন বলে মনে করা হতো, আজ নিজের স্ত্রী অরুণিমার সামনে এক নিষ্ঠুর অচেনা মানুষের মতো দাঁড়িয়েছিল। তার চোখে পুরনো ভালোবাসার জায়গায় শুধু ঘৃণা আর সন্দেহের গভীর আগুন জ্বলছিল, যে আগুন তাদের পবিত্র সম্পর্কের মর্যাদাকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। মায়াবতী দেবী ধীরে ধীরে টেবিলের উপর কয়েকটা জাল তৈরি ছবি আর কাগজপত্র রাখলেন, যেগুলো অরুণিমার চরিত্রে গভীর দাগ বসিয়ে দিয়েছিল। অরিন্দমের মা হিসেবে তিনি অত্যন্ত চতুরতার সঙ্গে এই ষড়যন্ত্র সাজিয়েছিলেন, যাতে তিনি অরুণিমাকে নিজের পথ থেকে সরিয়ে দিতে পারেন। অরিন্দম সেই ছবিগুলো দেখে তার রক্ত ফুঁসে উঠল। তিনি একবারও নিজের স্ত্রীর নির্দোষতায় বিশ্বাস করলেন না। বিশ্বাসের সেই নাজুক সুতো, যা বছরের পর বছর ধরে তাদের সম্পর্ককে আঁকড়ে রেখেছিল, একটিমাত্র ঝটকায় ছিঁড়ে গিয়ে চারদিকে শুধু তিক্ততা ছড়িয়ে পড়ল। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, আর কখনো তোমার নোংরা মুখ আমাকে দেখিও না। অরিন্দমের গর্জন পুরো হলঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল, যাতে দেওয়ালে ঝোলানো ছবিগুলোও কেঁপে উঠল। অরুণিমা যে 6 মাসের গর্ভবতী ছিল, নিজের ভারী শরীর আর কাঁপতে থাকা হাত নিয়ে তার পায়ের কাছে পড়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ে নিজের নির্দোষতার আবেদন জানাল। কিন্তু অরিন্দমের হৃদয় পাথর জমে গিয়েছিল। তার কাছে এখন অরুণিমা শুধু একজন প্রতারক নারী ছিল, যে তার পরিবারের সম্মান আর তার মান-সম্মানকে প্রকাশ্যে কাদায় মিশিয়ে দিয়েছিল। অরুণিমা অরিন্দমের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল যে সে এই অজন্ম সন্তানের কথা ভাবুক, যে তাদের ভালোবাসার নিদর্শন ছিল। কিন্তু অরিন্দম তাকে নির্মমভাবে ঝটকা দিয়ে সরিয়ে দিল, যাতে সে ঠান্ডা মার্বেলের মেঝেতে পড়ে গেল আর তার পেটে এক তীব্র যন্ত্রণার ঢেউ বয়ে গেল। মায়াবতী দেবীর মুখে এক কুটিল হাসি ভেসে বেড়াচ্ছিল, যেন তাদের বছরের পর বছরের পরিশ্রম আজ সফল হয়েছে। বাইরে মৌসুমী বৃষ্টি তার পূর্ণ শক্তিতে ঝরে পড়ছিল, যেন প্রকৃতিও এই ভয়ানক অন্যায়ের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করছিল। অরিন্দম তালাকের কাগজপত্র অরুণিমার মুখের ওপর ছুঁড়ে মারল আর নিরাপত্তারক্ষীদের আদেশ দিল যে তাকে ধাক্কা দিয়ে হাভেলি থেকে বাইরে বের করে দাও। অরুণিমার চিৎকার বৃষ্টির শব্দে চাপা পড়ে গেল, আর তাকে টেনে হিঁচড়ে সেই বিশাল লোহার গেটের বাইরে ফেলে দেওয়া হলো। তার সিল্কের শাড়ি পুরোপুরি ভিজে গিয়েছিল, আর তার চুল মুখের সঙ্গে লেগেছিল, যা তার ভেঙে পড়া গৌরবের প্রতীকের মতো লাগছিল। সেই অন্ধকার রাতে তার কাছে কোনো সাহায্য ছিল না, আর কোনো ঠিকানাও ছিল না, শুধু চারদিকে অন্ধকার ছিল। হাভেলির ভারী গেট যখন জোরে বন্ধ হল, তখন তার আওয়াজ অরুণিমার কানে মৃত্যুর ফরমানের মতো শোনাল। সে একবার ঘুরে সেই বাড়ির দিকে তাকাল, যেটাকে সে নিজের মমতা আর পরিশ্রম দিয়ে সাজিয়েছিল, কিন্তু এখন সেখানে তার জন্য কোনো জায়গা ছিল না। তার গলা রুদ্ধ হয়ে গিয়েছিল, আর চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু বৃষ্টির জলে মিশে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছিল। সে রাস্তায় একা দাঁড়িয়েছিল, যেখানে চারদিকে পানির স্রোত ছিল, আর তার পুরো দুনিয়া সম্পূর্ণভাবে উজাড় হয়ে গিয়েছিল। বৃষ্টির আঘাত এতটাই তীব্র ছিল যে অরুণিমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তবুও সে টলতে টলতে এগিয়ে চলল। তার মনে শুধু একটাই চিন্তা ছিল, যে তাকে নিজের সন্তানকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। চাইলে এর জন্য তাকে নিজের জীবনই দিতে হয় কেননা। সে বুঝতে পারছিল না যে কাল পর্যন্ত যে স্বামী তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, সে আজ এতটা পাথরের মতো হৃদয় কিভাবে হয়ে গেল। বিশ্বাসঘাতকতার এই ক্ষত তার শরীরের আঘাতের চেয়ে অনেক বেশি গভীর আর অসহ্য মনে হচ্ছিল। রাস্তায় দৌড়ে যাওয়া গাড়ির হেডলাইট তাকে ভয় দেখাচ্ছিল, আর লোকজন তাকে এক অসহায় ভিক্ষুক ভেবে উপেক্ষা করছিল। সে একটা গাছের নিচে ফুপিয়ে ফুপিয়ে বসে পড়ল, যেখানে বিদ্যুতের কড়কড়ানি তাকে বারবার চমকে দিচ্ছিল। তার মনে পড়ে গেল যে কিভাবে সে অরিন্দমের সঙ্গে এই সন্তানের ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল, যা এখন ছাই হয়ে গিয়েছিল। সমাজের রীতিনীতি আর মিথ্যা মর্যাদা এক নির্দোষ নারীকে বেসাহারা করে দিয়েছিল। তাই 7 গায়ের লোক এখন দুজনকেই পরিত্যাগ করেছিল, আর সেটাও তখন যখন তার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন ছিল। তার কানে মায়াবতী দেবীর কথাগুলো গুনগুন করছিল, যিনি সব সময় তাকে ছোট করার কোনো সুযোগ ছাড়তেন না। সে বুঝে গিয়েছিল যে এসব এক সুনিয়োজিত চাল ছিল, কিন্তু এখন সত্য প্রমাণ করার কোনো উপায় তার কাছে বাকি ছিল না।
অরিন্দমের অন্ধভক্তি তাকে নিজের স্ত্রীর শত্রু বানিয়ে দিয়েছিল, আর এটাই ছিল পুরুষতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় কড়া সত্য। তার সাহস উত্তর দিচ্ছিল না, কিন্তু পেটে লালিত নবজাতকের নড়াচড়া তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিল। কাদা আর পানিতে ভরা গলিতে সে ঘুরে বেড়াতে লাগল, যেখানে তার চপ্পলগুলোও ভেঙে গিয়েছিল আর তার খালি পা পাথরে কেটে যাচ্ছিল। শরীরের তাপমাত্রা কমে যাচ্ছিল আর ঠান্ডায় তার দাঁত বাজছিল, কিন্তু তার ভেতরে প্রতিশোধের আগুন নয়, বরং অস্তিত্বের আগুন জ্বলছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে এই দুনিয়াকে দেখিয়ে দেবে যে একা নারী কি করতে পারে। তার এই সংগ্রাম শুধু নিজের জন্য নয়, বরং সেই অজন্ম সন্তানের অধিকারের জন্য ছিল, যাকে তার বাবা প্রত্যাখ্যান করেছিল। অন্ধকারে হাঁটতে হাঁটতে সে এক পুরনো মন্দিরের সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেল, যেখানে জ্বলতে থাকা প্রদীপ তাকে আশার এক ক্ষীণ রশ্মির মতো মনে হল। সে সেখানকার ভেজা মাটিতে ধসে পড়ল। তার চেতনা ধীরে ধীরে তাকে ছেড়ে যাচ্ছিল, আর অন্ধকার তাকে নিজের আলিঙ্গনে নিয়ে যাচ্ছিল। তার মুখ থেকে শেষ শব্দ অরিন্দম বেরিয়ে এলো, যাতে ঘৃণা কম আর সেই যন্ত্রণা বেশি ছিল যা শুধু একটা ভাঙা হৃদয়ই বুঝতে পারে। সে অচেতন হয়ে সেখানে পড়ে গেল, যখন বৃষ্টির তাণ্ডব বিনা বাধায় চলতে থাকল। অরিন্দম নিজের জানালা থেকে বাইরে পড়তে থাকা বৃষ্টি দেখছিল। তার হাতে মদের গ্লাস ছিল, কিন্তু শান্তি কোষে দূরে ছিল। তার মনে হচ্ছিল যে সে নিজের সম্মান বাঁচিয়ে নিয়েছে, কিন্তু তার ভেতরের একটা অংশ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার মনে অরুণিমার সেই শেষ চিৎকার ভেসে আসছিল, যাতে এক অদ্ভুত সত্য আর নির্দোষতার অনুভূতি লুকিয়েছিল। কিন্তু অহংকার আর রাগ তার বুদ্ধির ওপর এমন পর্দা ফেলে দিয়েছিল যে সে নিজের ধ্বংসের শুরুকে জয় ভেবে বসেছিল। পুরো রাত অরুণিমা সেই মন্দিরের সিঁড়িতে পড়ে রইল, যেখানে সকাল হওয়া পর্যন্ত কেউ তাকে দেখতে আসেনি। বৃষ্টি এখন ধীর হয়ে গিয়েছিল, কিন্তু শহরের ভেজা আর ঠান্ডা তার শরীরকে আঁকড়ে ধরেছিল। তখন এক বৃদ্ধা মহিলা, যিনি মন্দিরের পরিষ্কার করতে এসেছিলেন, তার নজর সেই বেসাহারা নারীর ওপর পড়ল। তিনি কাছে গিয়ে দেখলেন যে সে গর্ভবতী, আর তার অবস্থা খুবই নাজুক। সেই মহিলা তৎক্ষণাৎ সাহায্যের জন্য চিৎকার করলেন, যাতে আরও কয়েকজন লোক জড়ো হতে লাগল, আর মানবতা জেগে উঠল। সেই বৃদ্ধা মহিলার নাম সুনন্দা ছিল, যিনি নিজের পুরো জীবন দারিদ্র্যে কাটিয়েছিলেন, কিন্তু তার হৃদয় সোনার মতো খাঁটি ছিল। তিনি অরুণিমাকে সাহায্য করে তুললেন আর কাছের এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন, কারণ তিনি জানতেন যে দেরি হলে মা আর সন্তান দুজনেরই জীবন যেতে পারে। হাসপাতালের সাদা দেওয়াল আর ওষুধের গন্ধের মাঝে অরুণিমার আবার জ্ঞান ফিরে এলো, কিন্তু তার চোখে এখন সেই আলো ছিল না। তার দুনিয়ার রং এখন শুধু কালো আর সাদা হয়ে গিয়েছিল। ডাক্তাররা বললেন যে তার অবস্থা গুরুতর, আর তাকে পূর্ণ বিশ্রামের প্রয়োজন, অন্যথায় গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে। সুনন্দা তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, যেন সে তার নিজের মেয়ে। অরুণিমা যখন নিজের অবস্থা বুঝল, তখন সে কাঁদার বদলে নিজের মুঠো শক্ত করল। সে সিদ্ধান্ত নিল যে সে এখন আর কখনো পিছনে ফিরে তাকাবে না, আর ব্যানার্জি পরিবারের নামের এক ফোঁটাও নিজের জীবনে রাখবে না। তার নতুন জন্ম সেই বৃষ্টির রাতেই হয়ে গিয়েছিল। অরিন্দমের জন্য জীবন আবার স্বাভাবিক হয়ে উঠছিল, বা অন্তত সে দুনিয়াকে তাই দেখাতে চাইছিল। সে ব্যবসার মিটিংয়ে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলল যে তার চিন্তা করার সময়ই পাওয়া যাচ্ছিল না। কিন্তু প্রতিবার যখন বিদ্যুৎ চমকাত বা বৃষ্টি হতো, তখন অরুণিমার সেই ভেজা মুখ তার মনে পড়ে যেত। তার মা মায়াবতী দেবী এখন বাড়িতে সর্বেসর্বা হয়ে উঠেছিলেন, আর অরিন্দমকে দ্বিতীয় বিয়ে করতে উস্কানি দিতে শুরু করেছিলেন। অরিন্দমের জন্য এখন সম্পর্কের কোনো মূল্য বাকি ছিল না, সে একটা যন্ত্রের মতো হয়ে গিয়েছিল। অরুণিমা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সুনন্দার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল, যিনি এক ছোট বস্তিতে থাকতেন। সেখানে সে সেলাই কাঁথা করার কাজ শুরু করল, আর নিজের শিল্পকে নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে নিল। সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, যাতে পুরনো স্মৃতি তাকে কষ্ট না দেয়। তার ভেতরের মমতা তাকে এক অজেয় যোদ্ধা বনিয়ে দিয়েছিল, যে সমাজের তিরস্কারপূর্ণ দৃষ্টির মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল। সে জানত যে তাকে নিজের সন্তানের জন্য এক মজবুত ভিত্তি তৈরি করতে হবে। মাসগুলো কেটে যেতে লাগল, আর অরুণিমার পেট বড় হতে লাগল।
সেই সঙ্গে তার আত্মবিশ্বাসও বাড়তে লাগল। সে প্রতিজ্ঞা করেছিল যে সে নিজের সন্তানকে বাবার নাম দেবে না, বরং তাকে নিজের পরিচয়ে গর্ব করতে শেখাবে। সুনন্দা তাকে শেখালেন যে কর্মের চক্র কখনো থামে না, আর যে দুঃখ আজ সে সহ্য করছে তার ফল একদিন অরিন্দমকে অবশ্যই পেতে হবে। অরুণিমা এখন শুধু এক যন্ত্রণাকাতর নারী ছিল না, সে এক নির্মাত্রী হয়ে উঠছিল, যে নিজের ভাগ্য নিজে লেখার সাহস রাখত। এক রাতে যখন পুরো শহর ঘুমিয়েছিল, অরুণিমার প্রসব যন্ত্রণা শুরু হল, আর সুনন্দার সাহায্যে সে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। সেই সন্তানের চোখ অরিন্দমের মতোই ছিল, কিন্তু তার হাসিতে অরুণিমার মতো সরলতা আর কোমলতা ছিল। অরুণিমা তাকে নিজের কোলে নিয়ে তার নাম অরণ্য রাখল, যার অর্থ শান্তি। সে নিজের ছেলের কপাল চুম্বন করে প্রতিজ্ঞা করল যে সে তাকে কখনো সেই অন্ধকারের মুখোমুখি হতে দেবে না, যার মধ্যে দিয়ে সে নিজে গিয়েছিল। অরণ্যের আগমনে অরুণিমার জীবনে এক নতুন উদ্দেশ্য এসে গিয়েছিল, আর সে এখন বড় পরিসরে নিজের কাজ ছড়িয়ে দেবার কথা ভাবল। সে স্থানীয় বাজারে নিজের তৈরি ঐতিহ্যবাহী গয়না আর পোশাক বিক্রি করা শুরু করল, যার চাহিদা ধীরে ধীরে বাড়তে লাগল। তার পরিশ্রম আর সততার ফল এখন দেখা যাচ্ছিল, আর লোকজন তাকে অরুণিমা নামে চিনতে শুরু করেছিল। সে কখনো ভাবেনি যে এক ভাঙা নারী আবার দাঁড়াতে পারে, কিন্তু তার জীবনশক্তি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল। উল্টোদিকে ব্যানার্জি সাম্রাজ্যের চমক ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল, কারণ অরিন্দমের মনোযোগ এখন কাজ থেকে সরে যাচ্ছিল। তাকে প্রায়ই খারাপ স্বপ্ন আসত, যাতে সে এক সন্তানকে বৃষ্টিতে কাঁদতে দেখত। মায়াবতী দেবীর অসুস্থতা বাড়তে লাগল, আর বাড়ির সুখশান্তি উধাও হয়ে গিয়েছিল। অরিন্দমের মনে হতে লাগল যে সে যা করেছে সেটা হয়তো এক বড় ভুল ছিল, কিন্তু তার অহংকার তাকে এটা স্বীকার করতে বাধা দিচ্ছিল। সে জানত না যে তার আসল পরীক্ষা এখনও শুরু হতে বাকি ছিল। সময়ের ঢেউ কারোর জন্য থামে না, আর কলকাতার মতো ব্যস্ত শহরে তো 5 বছর পলক পড়তেই কেটে গেল। অরুণিমা, যে একসময় ব্যানার্জি হাভেলির নাজুক বউ ছিল, এখন এক ঝুপড়ি বস্তির ছোট ঘরে থাকত, যেখানে দেওয়ালের স্যাঁতস্যাঁতে ভাব তার সংগ্রামের সাক্ষী ছিল। সে নিজের অতীতের ছাই থেকে নিজেকে আবার দাঁড় করিয়েছিল, আর তার একমাত্র সাহারা ছিল তার 5 বছরের ছেলে অরণ্য। সে সকালে তাড়াতাড়ি উঠে অন্যদের বাড়িতে কাজ করত, আর রাতে মোমবাতির আলোয় নিজের পড়াশোনা আর ডিজাইনিংয়ের শখ পূরণ করত। সুনন্দা মা অরুণিমাকে শুধু মাথা গোজার ঠাঁই দেননি, বরং তাকে জীবনযাপনের এক নতুন দৃষ্টিভঙ্গিও শিখিয়েছিলেন। সেই প্রথম দিনগুলোতে, যখন অরুণিমার কাছে খাবারের জন্য দুবেলার রুটিও ছিল না, সুনন্দা নিজের সামান্য উপার্জন থেকে তার আর অরণ্যের দেখাশোনা করেছিলেন। অরুণিমা হার মানেনি, আর এক ছোট গার্মেন্টস এক্সপোর্ট হাউসে সুতো কাটার কাজ শুরু করল, যেখানে তার পরিশ্রম সবাইকে প্রভাবিত করেছিল। সেখানে কাজ করতে করতে সে পোশাক আর গয়নার সূক্ষ্মতা বুঝতে শুরু করল, যা তার সৃজনশীলতাকে নতুন উড়ান দিল। ছোট অরণ্য এখন বড় হয়ে উঠছিল, আর তার প্রতিটি হাবভাব অরুণিমাকে অরিন্দমের কথা মনে করিয়ে দিত, যদিও সে সেই স্মৃতিগুলোকে কবর দিয়ে দিতে চাইত। অরণ্য প্রায়ই জিজ্ঞাসা করত যে তার বাবা কোথায়, আর অরুণিমার কাছে চুপচাপ ছাড়া কোনো উত্তর থাকত না। সে নিজের ছেলের চোখে লুকিয়ে থাকা প্রশ্নগুলো দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ত, কিন্তু সে কখনো নিজের দুর্বলতাকে বাইরে আসতে দেয়নি। সে অরণ্যকে শিখিয়েছিল যে পরিশ্রম আর সততাই মানুষের সবচেয়ে বড় পরিচয় হয়, আর নামের চেয়ে কাজের গুরুত্ব বেশি হয়। অরুণিমার আসল পরিচয় তখন বদলাতে শুরু করল যখন সে আবর্জনায় ফেলে দেওয়া কাচের টুকরো আর পুরনো পুঁতি থেকে সুন্দর গয়না তৈরি করা শুরু করল। তার তৈরি ছোট ছোট জিনিসপত্র পাড়ার মহিলাদের খুব পছন্দ হতে লাগল, আর ধীরে ধীরে পুরো এলাকায় তার শিল্পের আলোচনা হতে লাগল। একদিন স্থানীয় বাজারের এক বড় ব্যবসায়ী তার কাজ দেখে তাকে নিজের জন্য বিশেষ ডিজাইন তৈরি করার সুযোগ দিলেন। সেই দিন অরুণিমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল, যেখান থেকে সে আর পিছনে ভিড়ে তাকায়নি, আর নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে শুরু করল। নিজের ছোট সঞ্চয় থেকে অরুণিমা ডিজাইনিংয়ের এক ছোট কোর্স করল, আর আধুনিক কৌশল শিখল, যাতে তার কাজে নতুনত্ব আসল। সে রাত জেগে স্কেচ তৈরি করত, যখন অরণ্য তার পাশেই ঘুমিয়ে থাকত, যেন তার নির্দোষতা তাকে প্রেরণা দিচ্ছিল। তার ডিজাইনে ভারতীয় ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন ছিল, যা মানুষের হৃদয়কে তাৎক্ষণিক ছুঁয়ে যেত। সে নিজের কাজ অরুণিমা নামে শুরু করল, কারণ সে নিজের পুরনো পরিচয় অরুণিমা ব্যানার্জিকে সেই বৃষ্টির রাতেই সমাধি দিয়ে দিয়েছিল। ধীরে ধীরে অরুণিমার ব্র্যান্ডের চাহিদা বাড়তে লাগল,
আর সে এক ছোট ঘর ভাড়া নিয়ে নিজের বুটিক খুলে ফেলল। সেখানে সে সেই গরিব মহিলাদের কাজ দিল যারা তার মতোই সমাজের দ্বারা তিরস্কৃত ছিল, যাতে তারাও স্বাবলম্বী হয়ে উঠতে পারে। তার গয়নার চমক এখন শুধু ঝুপড়িতে সীমাবদ্ধ ছিল না, বরং শহরের মধ্যবিত্ত লোকজনও তা পছন্দ করতে শুরু করেছিল। তার সফলতার গল্প সেই সবার জন্য এক উদাহরণ ছিল যারা কঠিন সময়ে সাহস হারিয়ে ফেলে, আর তার সরলতা তাকে সবার প্রিয় করে তুলেছিল। যত টাকা আসতে লাগল, অরুণিমা অরণ্যের ভর্তি শহরের সবচেয়ে ভালো স্কুলে করিয়ে দিল, যাতে তাকে সেই শিক্ষা পায় যার হকদার সে ছিল। সে এক ছোট কিন্তু পরিষ্কার ফ্ল্যাট কিনল, যেখান থেকে সমুদ্র দেখা যেত। কিন্তু এখন তার বৃষ্টিকে ভয় লাগত না। সে নিজের ছেলেকে সেই সব সুখ সুবিধা দিতে চাইত যা অরিন্দম ব্যানার্জির ছেলেকে পাওয়া উচিত ছিল। কিন্তু কারো দয়া ছাড়াই তার জীবনের প্রতিটি মুহূর্ত অরণ্যের ভবিষ্যৎ গড়তে উৎসর্গিত ছিল, আর তার পরিশ্রম ফল দিচ্ছিল। উল্টো দিকে ব্যানার্জি পরিবারে সবকিছু ওপর থেকে যেমন দেখাচ্ছিল তেমন ছিল না। অরিন্দমের ব্যবসা সাম্রাজ্য এখন টলমল করতে শুরু করেছিল। তার কোম্পানির ডিজাইন পুরনো হয়ে যাচ্ছিল, আর গ্রাহকদের ঝোঁক নতুন আর সৃজনশীল জিনিসের দিকে বাড়ছিল। মায়াবতী দেবীর স্বাস্থ্যও ক্রমশ খারাপ হচ্ছিল। আর তিনি প্রায়ই একাকিত্বে নিজের করা পাপের কথা ভাবতেন। অরিন্দম অনেক বিয়ে করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো সম্পর্কে তাকে সেই শান্তি আর ভালোবাসা মিলছিল না যা অরুণিমার নির্দোষতায় লুকিয়েছিল। অরিন্দমের এখন বুঝতে শুরু হয়েছিল যে সে কত বড় ভুল করেছে, কিন্তু তার অহংকার এখনও তাকে পুরোপুরি নত হতে দিচ্ছিল না। সে প্রায়ই অফিসের জানালা থেকে দূরের দিগন্ত দেখত আর ভাবত অরুণিমা কোথায় আছে আর সেই সন্তান বেঁচে আছে কিনা। তার কাছে দুনিয়ার সব সুখ সুবিধা ছিল, কিন্তু বাড়ি ফিরলে শুধু শূন্যতা আর নীরবতা তার স্বাগত জানাত। সে এক সফল ব্যক্তি তো ছিল, কিন্তু এক স্বামী আর বাবা হিসেবে সে ভয়ানকভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছিল, যার যন্ত্রণা তাকে ভেতরে ভেতরে খাচ্ছিল। অরুণিমা নিজের প্রথম বড় প্রদর্শনীর জন্য মৌসুমী অশ্রু নামক এক বিশেষ সংগ্রহ তৈরি করল, যা তার ব্যক্তিগত যন্ত্রণার এক শিল্পময় প্রকাশ ছিল। এতে সে পুঁতি আর নীল পাথরের এমন ব্যবহার করেছিল যে সেগুলো ঝরে পড়া বৃষ্টির ফোঁটার মতো লাগত, যা কারো চোখ থেকে গড়িয়ে পড়া যন্ত্রণাকে তুলে ধরত। এই সংগ্রহ ফ্যাশন জগতে হইচই ফেলে দিল, আর সবাই জানতে চাইছিল যে এই রহস্যময় অরুণিমার পেছনে কে আছে। তার খ্যাতি এখন জাতীয় স্তরে পৌঁছে গিয়েছিল, আর তাকে বড় বড় মঞ্চ থেকে আমন্ত্রণ আসতে লাগল। অরণ্য এখন এক মেধাবী ছাত্র হয়ে উঠেছিল, যে শুধু পড়াশোনায় নয়, খেলাধুলাতেও নিজের স্কুলের নাম উজ্জ্বল করছিল। সে নিজের মায়ের পরিশ্রম বুঝত আর সব সময় তার কাজে হাত লাগানোর চেষ্টা করত, যাতে অরুণিমার হৃদয় ভরে উঠত। অরুণিমা কখনো তাকে তার বাবার সম্পর্কে তিক্ততা শেখায়নি, শুধু বলেছিল যে তার বাবা এক খুব বড় মানুষ, যিনি নিজের দায়িত্বে জড়িয়ে আছেন। সে চাইত যে অরণ্য যদি তার বাবার সঙ্গে দেখা করে, তাহলে সে এক মজবুত আর আত্মসম্মানী মানুষ হিসেবে দেখা করুক। অরুণিমার পরিশ্রমের ফল তখন মিলল যখন তাকে আন্তর্জাতিক স্তরে সম্মানিত করা হলো, আর তাকে এক বড় লাক্সারি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার প্রস্তাব এলো। সে এখন নিজের এক বড় অফিস আর ওয়ার্কশপ বানিয়ে নিয়েছিল, যেখানে শত শত লোক কাজ করত আর তাকে সম্মান দিত। তার গল্প এখন শুধু এক সংগ্রাম নয়, বরং জয়ের এক মহাকাব্য হয়ে উঠেছিল, যা লোকজন খুব আগ্রহ করে শুনত। কিন্তু এসব সত্ত্বেও অরুণিমা মাটির সঙ্গে যুক্ত রইল, আর সে কখনো নিজের শিকড় আর সেই সুনন্দা মাকে ভোলেনি। একদিন অরুণিমাকে এক বড় ব্যবসা গ্রুপ থেকে সহযোগিতার অফার এলো, যারা নিজেদের পড়তে থাকা সুনাম বাঁচানোর জন্য তার ডিজাইনের সাহায্য নিতে চাইছিল। অরুণিমা জানত না যে সেই গ্রুপ আর কেউ নয়, বরং ব্যানার্জি এন্টারপ্রাইজ, কারণ লেনদেন সবসময় প্রফেশনাল এজেন্সির মাধ্যমে হতো। সে প্রস্তাব গ্রহণ করে নিল, কারণ তার মনে হল এটা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় লাভ হবে আর তাকে বিশ্বস্তরে পরিচিতি মিলবে। ভাগ্য তার খেলা শুরু করে দিয়েছিল, আর দাবার ঘুঁটি আবার সাজতে শুরু করেছিল। প্রদর্শনীর প্রস্তুতি জোরে সোরে চলছিল, আর অরুণিমা দিন রাত এক করে কাজ করছিল, যাতে সে দুনিয়াকে নিজের সবচেয়ে সেরা কাজ দেখাতে পারে। তাকে কলকাতার সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে নিজের শো আয়োজন করতে হবে, যেখানে শহরের সব নামিগণ্য লোক আসবে। সে নার্ভাস ছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শান্তিও ছিল, কারণ সে জানত যে সে এখন সেই পুরনো অরুণিমা নয় যে ভয়ে চুপ হয়ে যেত। সে নিজের অতীতের মুখোমুখি হওয়ার মনস্থির করে নিয়েছিল, আর সে যে কোনো চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। অরুণিমা নিজের জন্য এক সাদা সিল্কের শাড়ি বেছে নিয়েছিল, যা তার পবিত্রতা আর শক্তির প্রতীক ছিল, আর সে নিজের তৈরি মৌসুমী অশ্রু হার পড়েছিল। তার সৌন্দর্যে এখন এক স্থিরতা আর মর্যাদা ছিল, যা যে কোনো মানুষকে প্রভাবিত করার জন্য যথেষ্ট ছিল। অরণ্য নিজের ছোট টাক্সিডোতে খুব সুন্দর লাগছিল,
আর সে নিজের মায়ের হাত ধরে গর্বের সঙ্গে হাঁটছিল। যেই তারা প্রদর্শনী হলঘরে প্রবেশ করল, ক্যামেরার ঝলক আর হাততালির গড়গড়ানি তাদের ভব্য স্বাগত জানাল, যেন তাদের জয়ের উৎসব হচ্ছিল। অন্যদিকে অরিন্দম নিজের মা মায়াবতী দেবীর সঙ্গে সেই অনুষ্ঠানে পৌঁছেছিল, কারণ তার কোম্পানি এই ইভেন্টে বিনিয়োগ করেছিল, আর সে নতুন ডিজাইনারের সঙ্গে দেখা করতে চাইছিল। মায়াবতী দেবী এখন হুইল চেয়ারে ছিলেন, আর তাদের চোখে সেই আগের চমক ছিল না, শুধু এক ক্লান্তি আর অপরাধবোধের ঝলক দেখা যাচ্ছিল। অরিন্দমের আশা ছিল যে এই নতুন সহযোগিতা থেকে তার ব্যবসা আবার খাড়া হয়ে যাবে, কিন্তু তার ধারণা ছিল না যে সে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে। ভিড়ের মাঝে সে অচেনা লোকদের সঙ্গে হাত মিলাতে মেলাতে এগিয়ে যাচ্ছিল। যেই অরিন্দমের নজর মূল মঞ্চে দাঁড়িয়ে থাকা সেই নারীর উপর পড়ল, তার হাত থেকে শ্যাম্পেনের গ্লাস পড়ে মেঝেতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেখানে আলোর বৃত্তে দাঁড়িয়ে অরুণিমা আর কেউ নয়, বরং তার নিজের স্ত্রী অরুণিমা ছিল, যাকে সে 5 বছর আগে নির্মমভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তার হৃদয় জোরে জোরে ধরফড় করতে লাগল, আর তার চোখকে বিশ্বাস হচ্ছিল না যে এই সেই নারী যে একসময় তার পায়ে পড়ে কেঁদেছিল। সে কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে গেল, যেন কোনো সম্মোহন তাকে টেনে নিয়ে যাচ্ছিল। অরুণিমা অরিন্দমকে দেখল, কিন্তু তার মুখে না কোনো অবাকভাব ছিল আর না কোনো ভয়, শুধু এক গভীর আর ঠান্ডা ঘৃণা ছিল যা শব্দের বাইরে ছিল। সে খুবই পেশাদারিভাবে অতিথিদের অভ্যর্থনা চালিয়ে যেতে লাগল, যেন অরিন্দম তার জন্য শুধু এক সাধারণ দর্শক যার কোনো বিশেষ গুরুত্ব নেই। অরিন্দমের কথা বন্ধ হয়ে গিয়েছিল, আর সে বুঝতে পারছিল না যে সে কি বলবে আর নিজের প্রতিক্রিয়া কিভাবে দেবে। তার চারপাশের দুনিয়া যেন থেমে গিয়েছিল, আর শুধু অরুণিমার মুখই তার চোখে পড়ছিল। তখন এক ছোট ছেলে দৌড়ে এসে অরুণিমার গলায় জড়িয়ে ধরল, যাকে দেখে অরিন্দমের পায়ের তলায় মাটি সরে গেল, কারণ সেই ছেলের চেহারা তার সঙ্গে হুবহু মিলত। সে শুনল যখন সেই ছেলে তাকে মা বলে ডাকল, আর অরুণিমা তাকে খুব ভালোবেসে নিজের কোলে তুলে নিল। অরিন্দম বুঝতে পারল যে এই সেই সন্তান যাকে সে আর তার মা মারার চেষ্টা করেছিল, আর যে আজ তার সামনে দাঁড়িয়ে তাকে আয়না দেখাচ্ছে। অপরাধবোধের এক ঢেউ তার পুরো শরীরে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। মায়াবতী দেবী যখন অরুণিমা আর সেই ছেলেকে দেখলেন, তখন তাদের মুখের রং সাদা হয়ে গেল, আর তারা কাঁপতে লাগলেন, যেন তারা কোনো ভূত দেখেছেন। কর্মের চক্র এখন পুরোপুরি ঘুরে গিয়েছিল, আর অরুণিমার সফলতা তাদের অহংকারের সবচেয়ে জোরালো চড় ছিল। অরিন্দম ভিড়ের মাঝে দাঁড়িয়ে নিজেকে খুব ছোট মনে করছিল, যখন অরুণিমা সেই উঁচু মঞ্চে নিজের পরিশ্রমের জোরে চমকাচ্ছিল। সেই রাত শুধু এক প্রদর্শনীর রাত ছিল না, বরং বছরের পর বছর ধরে চাপা থাকা সত্যের উন্মোচনের শুরু ছিল। অরুণিমা মাইক হাতে নিয়ে নিজের সফলতার কৃতিত্ব, নিজের পরিশ্রম আর সেই কঠিন সময়কে দিল, যা তাকে ভাঙতে না দিয়ে লড়তে শিখিয়েছিল। তার প্রতিটি কথা অরিন্দমের বুকে ছুরির মতো বিঁধছিল, কারণ সে জানত যে সেই কঠিন সময়ের কারণ সে নিজেই ছিল। যখন অরুণিমা সেই উঁচু মঞ্চে অরণ্যকে উপস্থাপন করল, তখন পুরো হলঘর হাততালিতে গুঞ্জিত হয়ে উঠল। কিন্তু অরিন্দমের চোখে শুধু অনুতাপের অশ্রু ছিল। সে মনে মনে ভাবল যে সে কি হারিয়েছে, আর তার সম্পদ এই সম্মানের সামনে কত তুচ্ছ আর অর্থহীন। অনুষ্ঠান শেষ হওয়ার পর অরুণিমা অরণ্যের হাত ধরে বাইরের দিকে এগিয়ে গেল, যেখানে আবার হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। অরিন্দম তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু তার কাছে শব্দ ছিল না, আর না সেই সাহস ছিল যে সে তার মুখোমুখি হতে পারে। সে শুধু তাকে চলে যেতে দেখতে থাকল, যেমন 5 বছর আগে সে তাকে চলে যেতে দেখেছিল। কিন্তু এবার সে একা আর অসহায় বোধ করছিল। মৌসুমী সেই বৃষ্টি আজ আবার সাক্ষী হয়ে উঠছিল, কিন্তু এবার অশ্রু শুধু অরিন্দমের চোখে ছিল। অরুণিমা নিজের গাড়িতে বসে পিছনে ফিরে তাকাল না, কারণ তার ভবিষ্যৎ তার সঙ্গে ছিল, আর অতীত এখন শুধু এক অস্পষ্ট স্মৃতি হয়ে রয়ে গিয়েছিল। সে অরণ্যকে নিজের বুকে জড়িয়ে নিল, আর তার মনে হল যে তার আসল জয় সেই আলিশান হাভেলিতে নয়, বরং এই স্বাধীনতা আর আত্মসম্মানে। সে জানত যে অরিন্দম এখন শান্তিতে ঘুমাতে পারবে না, আর এটাই তার সবচেয়ে বড় প্রতিশোধ ছিল, যা সে কিছু না বলে নিয়েছিল। রাতের গভীরতায় গাড়ি এগিয়ে চলল, আর পিছনে শুধু ভেজা রাস্তা আর অনুতাপ রয়ে গেল। অরিন্দম ব্যানার্জির জন্য এখন রাতগুলো লম্বা আর ভারী হয়ে গিয়েছিল, যেখানে ঘুমের জায়গায় অনুতাপ আর অন্ধকার তার ঘরে পাহারা দিত। সেই আলিশান হাভেলির জাঁকজমক এখন তাকে কাটতে দৌড়াত, কারণ প্রতিটি কোণে অরুণিমার হাসির প্রতিধ্বনি আর তার পায়ের আওয়াজ আজও চাপা ছিল। 5 বছর আগে যে অধিকারে সে তাকে বাইরে বের করে দিয়েছিল, সেই অধিকার এখন তার হৃদয়ে পাথরের মতো ভারী মনে হচ্ছিল।
সে ভেবেছিল যে ধন সম্পদ আর খ্যাতি তাকে সব দুঃখ থেকে দূরে রাখবে, কিন্তু আজ সে দুনিয়ার সবচেয়ে গরিব ধনী মানুষ হয়ে গিয়েছিল। ব্যবসায়িক দুনিয়ায়ও ব্যানার্জি গ্রুপের দাপট এখন ধীরে ধীরে কমে যাচ্ছিল, কারণ তাদের পুরনো চিন্তাধারা আর পুরনো ডিজাইন এখন বাজারে নিজের জায়গা হারাচ্ছিল। নতুন প্রতিযোগীরা নিজেদের সৃজনশীলতা দিয়ে অরিন্দমের সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল, আর বোর্ড অফ ডিরেক্টররা এখন তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। অরিন্দম সারা দিন অফিসের ফাইলে ডুবে থাকত, যাতে তাকে নিজের সঙ্গে কথা বলতে না হয়, কিন্তু একাকিত্বে তার মন তাকে এক অপরাধীর মতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিত। তার আত্মা সেই শান্তির জন্য লালায়িত ছিল যা সে নিজের হাতে নষ্ট করে দিয়েছিল। মায়াবতী দেবীর স্বাস্থ্য এখন তাদের সঙ্গ দিচ্ছিল না, আর তারা প্রায়ই বিছানায় শুয়ে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতেন। তাদের মুখের সেই পুরনো কঠোরতা এখন এক অজানা ভয় আর দুর্বলতায় পরিণত হয়েছিল, যা হয়তো তাদের ভেতরে পুষ্ট অপরাধবোধের ফল ছিল। তারা প্রায়ই রাতে ঘুমের সময় বিড়বিড় করতেন আর অরুণিমার নাম নিয়ে ক্ষমা চাইতেন, কিন্তু সকাল হলেই আবার সেই মিথ্যে মুখোশ পরে নিতেন। অরিন্দম নিজের মায়ের এই অবস্থা দেখছিল, কিন্তু সে চাইলেও তাদের সেই যন্ত্রণা কমাতে পারছিল না। এক দুপুরে অরিন্দমের অফিসে এক বৃদ্ধ ব্যক্তি এলেন, যিনি একসময় তাদের বাড়ির পুরনো বিশ্বস্ত চাকর আর মায়াবতী দেবীর বিশেষ লোক ছিলেন। সেই ব্যক্তি এখন নিজের শেষ নিঃশ্বাস গুনছিলেন, আর মরার আগে নিজের মনের বোঝা হালকা করতে চাইছিলেন, যাতে তাকে শান্তিতে মৃত্যু মেলে। তিনি কাঁপতে থাকা হাতে অরিন্দমকে একটা খাম দিলেন, আর কাঁদতে কাঁদতে সেই ছবিগুলোর সত্যতা বললেন, যেগুলো অরুণিমার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছিল। তিনি স্বীকার করলেন যে সব ছবি ফটোশপ করা হয়েছিল, আর এইসব মায়াবতী দেবীর নির্দেশে হয়েছিল। সেই বৃদ্ধের কথা শুনে অরিন্দমের পায়ের তলায় মাটি সরে গেল, আর তার পুরো শরীর অবশ হয়ে গেল, যেন কেউ তাকে জ্যান্ত মেরে ফেলেছে। সে সেই কাগজগুলো দেখতে থাকল, যেগুলোকে সে কখনো না ভেবে সত্য মেনে নিয়েছিল, আর নিজের নির্দোষ স্ত্রীর জীবন নষ্ট করে দিয়েছিল। সত্যের এই আঘাত এত ভয়ানক ছিল যে অরিন্দমের নিজের নিঃশ্বাস ভারী লাগতে লাগল, আর তার চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়ল। তার এখন বুঝতে পারল যে সে যে নারীকে নিজের মর্যাদার শত্রু ভেবেছিল, সে আসলে তার মর্যাদার রক্ষক ছিল। অরিন্দম সেই রাতে পাগলের মতো বাড়ি পৌঁছে নিজের মায়ের ঘরের দরজার জোরে ঠেলে দিল, যেখানে মায়াবতী দেবী পূজা করছিলেন। সে সেই জাল ছবিগুলো তাদের সামনে ছুঁড়ে দিল, আর রুদ্ধ গলায় তাদের জিজ্ঞাসা করল যে তারা এমন ঘৃণ্য খেলা কেন খেলেছে। মায়াবতী দেবী যখন নিজের ছেলের চোখে সেই ভয়ানক ঘৃণা আর ভাঙন দেখলেন, তখন তাদের সাহস উত্তর দিল না, আর তারা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তারা স্বীকার করলেন যে তারা অরুণিমার সরলতা আর তার বাড়তে থাকা প্রভাবকে ভয় পেয়ে গিয়েছিলেন, তাই তারা এসব করেছিলেন। মায়ের এই স্বীকারোক্তি অরিন্দমের জন্য কোনো বিষাক্ত দংশনের চেয়ে কম ছিল না, যা তার বাকি সম্মানকেও কাদায় মিশিয়ে দিয়েছিল। সে অনুভব করল যে সে কত বড় বোকা ছিল, যে নিজের মায়ের মিথ্যে কথায় বিশ্বাস করে নিজের স্বর্গকে প্রত্যাখ্যান করেছিল। সে সেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর সেই বৃষ্টির রাতের মতো রাস্তায় ঘুরে বেড়াতে লাগল, যেখানে সে অরুণিমাকে বেসাহারা ছেড়ে দিয়েছিল। তার এখন প্রতিটি ফোঁটার অনুভূতি হচ্ছিল, যা সেই রাতে অরুণিমার শরীর আর আত্মাকে বিদ্ধ করেছিল। সে অরুণিমাকে খুঁজে বের করার সব সম্ভাব্য চেষ্টা করল, পুরনো বন্ধুদের থেকে শুরু করে সেই সব জায়গা পর্যন্ত যেখানে সে যেতে পারে, কিন্তু তাকে কোথাও কোনো সূত্র মিলল না। সে প্রতিটি মন্দির আর হাসপাতালে গেল, যেখানে বেসাহারা লোকজন আশ্রয় নেয়, কিন্তু অরুণিমা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। অনুতাপের এই আগুন তাকে দিন রাত জ্বালিয়ে দিচ্ছিল, আর তার রাতের ঘুম পুরোপুরি উড়ে গিয়েছিল। সে এখন শুধু একটাই দোয়া চাইত যে তাকে অন্তত একবার অরুণিমার সঙ্গে দেখা করার সুযোগ মেলে, যাতে সে তার পায়ে পড়ে নিজের ভুলের ক্ষমা চাইতে পারে। এরই মধ্যে ব্যানার্জি গ্রুপের আর্থিক অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে কোম্পানি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, আর ব্যাংকগুলো ঋণ আদায়ের জন্য চাপ দিতে শুরু করেছিল। বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে কোম্পানিকে বাঁচানোর একমাত্র উপায় আন্তর্জাতিক স্তরের বিখ্যাত ডিজাইনার অরুণিমার সঙ্গে জোট বাঁধা। অরিন্দম যখন এই নাম শুনল, তখন তার মনে হলো যে হয়তো এটা ভাগ্যের কোনো ইঙ্গিত, কিন্তু সে জানত না যে অরুণিমা আসলে তারই অরুণিমা। সে অনিচ্ছায় এই জোটের প্রস্তাবে সম্মতি দিয়ে দিল। অরিন্দমকে বলা হলো যে অরুণিমা শুধু নিজের কাজের শর্তে চুক্তি করে, আর সে কোনো প্রভাবশালী ব্যক্তির চাপে আসে না। তার সফলতার গল্পে পুরো বাজার ভরেছিল, আর লোকজন তার ডিজাইন পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। অরিন্দমের মনে হলো যে হয়তো এই পেশাদার সম্পর্কের ছলে তার জীবনে কিছু নতুন আর অর্থপূর্ণ করার সুযোগ মিলবে। সে নিজেকে এই প্রজেক্টে পুরোপুরি ঝাঁপিয়ে দিল, যেন এটা তার প্রায়শ্চিত্তের এক অংশ, যা তাকে নতুন দিক দেখাতে পারে।
অরুণিমার সঙ্গে প্রথম মিটিং ঠিক হল, কিন্তু সে নিজে আসেনি আর নিজের প্রতিনিধিদের পাঠিয়ে দিয়েছিল, যারা খুবই পেশাদার আর কঠোর ছিল। তারা ব্যানার্জি গ্রুপের পুরনো ঢঙের কড়া সমালোচনা করল আর স্পষ্ট করে দিল যে যদি তাদের সঙ্গে কাজ করতে হয় তাহলে পুরো ব্যবস্থা বদলাতে হবে। অরিন্দম কোনো বিরোধ ছাড়াই তাদের প্রতিটি শর্ত মেনে নিল, কারণ তার কাছে এখন নিজের ক্ষমতার কোনো অহংকার ছিল না। সে শুধু নিজের কোম্পানি আর নিজের বাবার নামকে ডুবতে বাঁচাতে চাইছিল, চাইলে তার জন্য তাকে যতটা নত হতে হয়। প্রজেক্ট চলাকালীন অরিন্দম বারবার অরুণিমার স্কেচ আর ডিজাইন দেখার সুযোগ পেত, যেগুলো দেখে তার এক অদ্ভুত আপনত্ব অনুভব হতো। সেই ডিজাইনে যে কোমলতা আর ভারতীয় সংস্কৃতির মেল ছিল, সেটা তাকে বারবার অরুণিমার কথা মনে করিয়ে দিত, যে অবসর সময় পেইন্টিং করত। তার মনে হতো যে এটা কি সম্ভব যে সে সেই অরুণিমা, কিন্তু তারপর সে ভাবত যে সে এত বড় সফলতা পর্যন্ত কিভাবে পৌঁছতে পারে। সন্দেহ আর আশার মাঝে দোল খেতে খেতে অরিন্দম প্রতিদিন এক নতুন কষ্টে বেঁচে থাকতে লাগল। যত কাজ এগোতে লাগল, অরিন্দমের মনে হতে লাগল যে আসল ধনসম্পদ শুধু ব্যাংক ব্যালেন্স নয়, বরং সেই শান্তি যা এক পরিষ্কার বিবেক থেকে মেলে। সে নিজের আলিশান বাংলোর অপচয়ের অংশ বন্ধ করে দিল আর সরলতায় থাকতে শুরু করল, যেন কোনো সন্ন্যাসী নিজের পাপের দণ্ড ভোগ করছে। সে অনাথ আশ্রম আর হাসপাতালে দান করা শুরু করল, এই আশায় যে হয়তো তার এই সৎ কাজ অরুণিমা পর্যন্ত পৌঁছাবে আর তাকে নিরাপদ রাখবে। কিন্তু তার মন জানত যে যে ক্ষত সে দিয়েছে সেটা শুধু টাকায় ভরা যায় না। এক সন্ধ্যায় তাকে খবর এলো যে মূল ডিজাইনার অরুণিমা নিজে আগামী মাসের বড় প্রদর্শনীতে অংশ নেবেন আর সেখানেই চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর হবে। অরিন্দমের হৃদয়ে এই খবর শুনে জোরে ধড়ফড় করতে লাগল, কারণ তার মনে হলো যে তার প্রশ্নের উত্তর পাওয়ার সময় এখন কাছে এসে গেছে। সে সেই দিনের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে শুরু করল, যদিও তার ভয় ছিল যে যদি সে অরুণিমা হয় তাহলে সে তাকে কিভাবে সামলাবে। অপরাধবোধের সেই পাহাড় এখন তার সামনে দাঁড়িয়েছিল, যাকে পার করা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। অরিন্দমের মা মায়াবতী দেবী এখন প্রায় বিছানাতেই থাকতেন, আর তাদের ভেতরে বাঁচার ইচ্ছা শেষ হয়ে গিয়েছিল। একদিন তারা অরিন্দমকে নিজের কাছে ডেকে নিয়ে কাঁপতে থাকা স্বরে বললেন যে তারা মরার আগে অরুণিমার সন্তানকে একবার নিজের কোলে খেলাতে চান। অরিন্দমের কাছে এই ইচ্ছার কোনো উত্তর ছিল না, কারণ তার নিজেরও জানা ছিল না যে তার সন্তান এই দুনিয়ায় আছে কিনা। সেই মুহূর্তে তার মনে হল যে লোভ আর ঘৃণা শুধু তাকে নয়, বরং তার পুরো বংশকে অন্ধকারে ঠেলে দিয়েছে। কোম্পানির কর্মচারীরাও অরিন্দমের আচরণে আসা পরিবর্তন দেখছিল, যে এখন আগের মতো রাগী আর অহংকারী ছিল না। সে এখন ছোট কর্মচারীদের সুখ দুঃখে অংশ নিত আর তাদের সমস্যা ধৈর্য ধরে শুনত, যেন সে নিজের ভুলের ক্ষতিপূরণ ভর্তি করছে। কিন্তু তার চোখের সেই বিষাদ কখনো কমছিল না, যা তার একাকিত্বের সাক্ষী ছিল আর যা শুধু অরুণিমাই দূর করতে পারত। তার জীবন এখন এক এমন স্টেশনের মতো হয়ে গিয়েছিল যেখানে সে শুধু একটা ট্রেনের অপেক্ষা করছিল। প্রদর্শনীর দিন যত কাছে আসছিল, অরিন্দমের অস্থিরতা বাড়ছিল, আর সে ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলত। সে ভাবত যে যদি সে তাকে পেয়ে যায় তাহলে সে কি তাকে ক্ষমা করতে পারবে, নাকি তাকে চিনতেও পারবে কিনা। সে নিজের আলমারি থেকে সেই পুরনো মঙ্গলসূত্র বের করল, যেটা অরুণিমা ছেড়ে গিয়েছিল, আর সেটা নিজের পকেটে রেখে দিল। সে এটাকে এক নিদর্শন হিসেবে নিজের কাছে রাখত, যা তাকে তার সবচেয়ে বড় হার আর সবচেয়ে বড় ভালোবাসার কথা মনে করিয়ে দিত। বৃষ্টির মৌসুম আবার শুরু হয়ে গিয়েছিল, আর কলকাতার রাস্তাগুলো আবার সেইভাবে ভিজছিল যেমন সেই কালো রাতে ভিজেছিল। অরিন্দম নিজের জানালা থেকে ঝরে পড়া বিন্দুগুলো দেখছিল, আর তার পুরো জীবন এক সিনেমার রিলের মতো ঘুরতে থাকা মনে হচ্ছিল। সে ভাবত যে প্রকৃতিও তাকে বারবার সেই মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখান থেকে তার ধ্বংস শুরু হয়েছিল। সে এখন বৃষ্টিকে ঘৃণা করত না, বরং সেটাকে সেই অশ্রুর মতো দেখত যা আকাশ তার জন্যে ঝরাচ্ছে। শেষ পর্যন্ত সেই দিন এসে গেল, যার জন্যে সে বছরের পর বছর অপেক্ষা করছিল। প্রদর্শনীর সেই ভব্য আয়োজন, যেখানে পুরো দুনিয়ার নজর আটকে ছিল। অরিন্দম এক কালো স্যুট পরেছিল, আর সে খুবই মর্যাদাপূর্ণ কিন্তু বিষাদময় লাগছিল, যেন কোনো যোদ্ধা নিজের শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। সে জানত যে আজকের দিন তার জীবনের সিদ্ধান্ত নেবে, আর তাকে সেই সত্য বলে দেবে যা থেকে সে এতদিন পালিয়ে বেড়াচ্ছিল। সে এক গভীর নিঃশ্বাস নিয়ে কনভেনশন সেন্টারের দিকে নিজের গাড়ি ঘুরিয়ে দিল, যেখানে তার ভাগ্য তার অপেক্ষা করছিল। যেই সে সেই হলঘরে প্রবেশ করল, তাকে এক দৈবী শক্তির অনুভূতি হল, যা শুধু অরুণিমার উপস্থিতিতেই তাকে অনুভব হতো। সে দেখল যে চারদিকে তার ডিজাইন ছড়িয়ে আছে, যা তার শৈল্পিক উচ্চতাকে তুলে ধরছিল, আর লোকজন তাদের প্রশংসা করতে করতে ক্লান্ত হচ্ছিল না। অরিন্দম ভিড়ের মাঝ দিয়ে গিয়ে সেই মূল মঞ্চের দিকে এগিয়ে গেল, যেখানে চুক্তিতে স্বাক্ষর হবে। তার হাত কাঁপছিল আর তার গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু সে নিজের সাহস জড়ো করে নিজের চোখ উপরের দিকে তুলল।
প্রদর্শনী হলঘরের জাঁকজমক আজ কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না, যেখানে চারদিকে হিরে জহরতের চমক ছড়িয়েছিল। অরিন্দম ব্যানার্জি ভারী মনে ভিড়ের মাঝে হাঁটছিল, যেখানে লোকজন শুধু অরুণিমার নামের আলোচনা করছিল। তার কানে গুঞ্জিত প্রশংসা তাকে অস্থির করে তুলছিল, কারণ তার মনে হচ্ছিল যে শিল্পকে সে একসময় তুচ্ছ ভেবেছিল আজ সেই দুনিয়ায় রাজত্ব করছে। সে বারবার নিজের ঘড়ি দেখছিল, যেন তার ভাগ্যের সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে হতে চলেছে। তখন মঞ্চে নীল আলো চমকে উঠল, আর সঙ্গীতের ধীর তরঙ্গের মাঝে সে সামনে এলো, নীল রেশমি শাড়িতে জড়ানো। সেই নারী আর কেউ নয়, বরং তার নিজের অরুণিমা ছিল। কিন্তু এই অরুণিমা সেই অরুণিমা ছিল না যে কখনো ভয়ে ঘরের কোণে লুকিয়ে থাকত। এই এক রানীর মতো আত্মবিশ্বাসে ভরা নারী ছিল। তার গলায় সেই মৌসুমী অশ্রুহার চমটাচ্ছিল, যা তার চোখের গভীরতা আর তার সংগ্রামের গল্প নিজে বলছিল। অরিন্দমের নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। অরুণিমা মাইক্রোফোন হাতে নিয়ে নিজের কণ্ঠস্বরের ঝঙ্কারে পুরো হলঘরকে মন্ত্রমুগ্ধ করে দিল। সে নিজের সংগ্রামের দিনগুলোর উল্লেখ করল, কিন্তু কারো নাম না নিয়ে সে তাদের ওপর আঘাত করল যারা তাকে দুর্বল ভেবেছিল। অরিন্দমের মনে হল যেন তার প্রতিটি কথা তীরের মতো তার বুকে বিঁধছে। সে দূরে দাঁড়িয়ে তাকে দেখতে থাকল, আর তার বিশ্বাস হচ্ছিল না যে এই সেই নির্দোষ মেয়ে যাকে সে বৃষ্টির নির্মম রাতে বাড়ি থেকে বাইরে ছুড়ে ফেলেছিল। হঠাৎ এক ছোট ছেলে, যার বয়স প্রায় 5 বছর হবে, দৌড়ে মঞ্চে এসে অরুণিমার পল্লু ধরে নিল। সেই ছেলের চেহারা দেখেই অরিন্দমের পায়ের তলায় মাটি সরে গেল, কারণ সেই ছেলে হুবহু অরিন্দমের শৈশবের ছবি ছিল। সেই তীক্ষ্ণ নাক, সেই চকচকে চোখ, আর সেই জেদি ভঙ্গি যা একসময় অরিন্দমের পরিচয় ছিল। অরিন্দমের এখন বিশ্বাস হয়ে গেল যে এটা তার নিজের রক্ত, সেই ছেলে যাকে সে জন্মের আগেই প্রত্যাখ্যান করেছিল। ভিড় সেই ছেলের স্বাগত হাততালি দিয়ে করল, যখন অরিন্দমের মুখে হাওয়া উঠছিল। সে অনুভব করল যে সে কত অভাগা যে নিজের ছেলের প্রথম হাসি আর তার প্রথম পদক্ষেপ দেখার অধিকার হারিয়ে ফেলেছে। অনুতাপের এমন এক ঢেউ উঠল যা তাকে ভেতর পর্যন্ত ঝাঁকিয়ে দিল, আর সে চাইলেও নিজের চোখের অশ্রু থামাতে পারল না। তার মনে হল যে সে চিৎকার করে পুরো দুনিয়াকে বলে দেবে যে এটা তার ছেলে, কিন্তু তার জিভ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। অনুষ্ঠানের পর অরিন্দম ভিআইপি লাউঞ্জের দিকে রওনা হল, যেখানে অরুণিমা নিজের ঘনিষ্ঠদের সঙ্গে বসেছিল। যেই সে ঘরে পা রাখল, অরুণিমার নজর তার ওপর পড়ল, কিন্তু তাতে কোনো ঘাবড়ানি ছিল না। সে খুব শান্তভাবে নিজের ছেলে অরণ্যকে ভেতরে পাঠিয়ে দিল, আর অরিন্দমের দিকে এক ঠান্ডা আর আনুষ্ঠানিক হাসি ছুড়ে দিল। সে এখন এক পেশাদার ব্যবসায়ীর মতো আচরণ করছিল, যে নিজের অতীতকে এক পুরনো বইয়ের মতো বন্ধ করে কোথাও গভীরে কবর দিয়ে দিয়েছে। মিস্টার ব্যানার্জি, আপনার কি আমাদের ডিজাইন পছন্দ হয়েছে, নাকি আপনি এখানেও আমার ত্রুটি বের করতে এসেছেন? অরুণিমার এই তীক্ষ্ণ কথাগুলো অরিন্দমের অহংকারকে পুরোপুরি চূর্ণ করে দিল। অরিন্দম কাঁপতে থাকা হাত জোড় করে রুদ্ধ গলায় বলল, অরুণিমা, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব বড় পাপ করেছি। কিন্তু অরুণিমার মুখে কোনো ভাব বদলাল না, যেন সে পাথরের মূর্তি হয়ে গিয়েছে। তার কাছে অরিন্দমের এই অশ্রু এখন বেইমানি ছিল, আর তাতে কোনো সত্যতা বাকি ছিল না। অরুণিমা নিজের চেয়ার থেকে উঠে অরিন্দমের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ক্ষমা সেই রাতে চাওয়া হয় যখন আপনি কাউকে মরতে মরতে ছেড়ে দেন। সে তাকে মনে করিয়ে দিল যে কিভাবে সে এক গর্ভবতী স্ত্রীকে বেসহারা ছেড়ে দিয়েছিল, যখন সে প্রতিটি মোড়ে তার সঙ্গ দিয়েছিল। তার কণ্ঠস্বরে বছরের জমা লাভা ছিল, যা আজ ফেটে বাইরে বেরিয়ে আসছিল। অরিন্দম তার চোখের সামনে দাঁড়াতে পারল না, আর সে লজ্জায় নিজের মাথা নিচু করে নিল, যেখানে শুধু হারই বাকি ছিল। অরিন্দম অরণ্যের সম্পর্কে জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু অরুণিমা তাকে মাঝপথেই থামিয়ে দিল। সে স্পষ্ট করে বলে দিল যে অরণ্যের এই পরিবার বা এই নামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অরণ্য আমার ছেলে, সে আমার অশ্রু আর আমার পরিশ্রমের ফসল। তোমার তাতে কোনো অংশ নেই, সে দৃঢ়তার সঙ্গে বলল। অরিন্দম বুঝতে পারল যে সে শুধু নিজের স্ত্রীকে হারায়নি, বরং সে নিজের ভবিষ্যৎ আর নিজের বংশকেও নিজের হাতে শেষ করে দিয়েছে। সে অরুণিমাকে নিজের কোম্পানির খারাপ অবস্থা আর নিজের মায়ের অসুস্থতার কথা বলল, এই আশায় যে হয়তো তার দয়া হবে। কিন্তু অরুণিমা এক শুকনো হাসির সঙ্গে উত্তর দিল যে এসব কর্মের ফল, যা তাকে এখন ভোগ করতেই হবে। সে বলল যে যে যন্ত্রণা সে সহ্য করেছিল সেটা এখন ব্যানার্জি পরিবারের প্রতিটি সদস্যকে সহ্য করতে হবে। তার কথায় প্রতিশোধের আগুন ছিল না, বরং এক ন্যায়সঙ্গত সত্যের প্রতিধ্বনি ছিল, যা অরিন্দমকে ভয় দেখাচ্ছিল। তখন অরণ্য ঘরে ফিরে এলো, আর সে অরিন্দমকে এক অচেনা লোকের মতো দেখল। মা, এই আঙ্কেল কাঁদছেন কেন? অরণ্যের এই নির্দোষ প্রশ্ন অরিন্দমের হৃদয় টুকরো টুকরো করে দিল।
সে নিজের ছেলের জন্য এক অচেনা আঙ্কেল হয়ে গিয়েছিল, আর এই শাস্তি তার মৃত্যুর চেয়েও খারাপ ছিল। সে চাইল যে সে অরণ্যকে জড়িয়ে ধরে, কিন্তু অরুণিমার কঠোর দৃষ্টি তাকে নিজের জায়গায় জড়িয়ে রাখল। সে এক বাবা হয়েও পর হয়ে দাঁড়িয়েছিল। অরুণিমা অরণ্যের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতে লাগল, যেন সে তাকে কোনো কালো ছায়া থেকে বাঁচাচ্ছে। যেতে যেতে সে ঘুরে দেখে বলল যে চুক্তির শর্ত তার আইনজীবী পাঠিয়ে দেবেন, আর এখন তাদের মাঝে কোনো ব্যক্তিগত সম্পর্ক বাকি থাকবে না। অরিন্দম সেখানে দাঁড়িয়ে রইল, একা আর পুরোপুরি ভেঙে পড়া। তার বুঝতে পারল যে টাকা আর মর্যাদা মানুষকে উঁচুতে তুলতে পারে, কিন্তু হারানো সম্মান আর ভালোবাসা কখনো ফিরিয়ে আনতে পারে না। হলঘর থেকে বের হওয়ার সময় অরিন্দমের মনে হল যে সবাই তাকে দেখছে আর তার কাপুরুষতায় হাসছে। তার আলিশান গাড়ি আর তার বডিগার্ড এখন তাকে বোঝা মনে হচ্ছিল, কারণ তার কাছে ভাগ করে নেওয়ার মতো কেউ ছিল না। সে সেই বৃষ্টির স্মৃতিতে হারিয়ে গেল যা একসময় তার দুনিয়া উজাড় করেছিল, আর আজ আবার সেই বৃষ্টি তাকে তার বাস্তবতা দেখাচ্ছিল। তার পুরো অস্তিত্ব এখন এক বড় শূন্যতায় পরিণত হয়ে গিয়েছিল, যেখানে শুধু অনুতাপ আর অন্ধকার ছড়িয়েছিল। যখন সে নিজের হাভেলিতে পৌঁছাল, তখন সেই বাড়ি তাকে কবরস্থানের মতো মনে হল, যেখানে সুখ অনেক আগেই মরে গিয়েছিল। তার মা মায়াবতী দেবী হুইল চেয়ারে বসে তার অপেক্ষা করছিলেন। তাদের চোখে এক প্রশ্ন ছিল। অরিন্দম শুধু এতটুকু বলল, মা, আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলেছি। আর সে তাদের পায়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। মায়াবতী দেবীরও এখন বুঝতে পারল যে তাদের ষড়যন্ত্র তাদের ছেলের হাসি চিরকালের জন্য ছিনিয়ে নিয়েছে। পুরো রাত অরিন্দম ঘুমাতে পারল না, আর সে অরুণিমার পুরনো ছবি দেখতে থাকল, যেগুলোকে সে একসময় রাগে ছিঁড়ে ফেলেছিল। সে সেই টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করল, যেন সে নিজের ছিন্ন ভিন্ন জীবন জোড়া লাগানোর চেষ্টা করছে। কিন্তু কাগজের টুকরোর মতো তার সম্পর্ক পুরোপুরি ছিঁড়ে গিয়েছিল, যাকে এখন কোনো আঠা জোড়া দিতে পারত না। তার এখন সেই মুহূর্তের অপেক্ষা ছিল, যখন সে পুরো দুনিয়ার সামনে নিজের হাঁটু গেড়ে অরুণিমার কাছে শেষবার ক্ষমা চাইবে। পরের দিনের খবরের কাগজ অরুণিমার সফলতার গল্পে ভরেছিল, যখন ব্যানার্জি গ্রুপের শেয়ারে শহরে ভারী পতন লিপিবদ্ধ হয়েছিল। অরিন্দমের জন্য এখন ব্যবসা কোনো মানে রাখত না। তার পুরো মনোযোগ শুধু এই বিষয়ে ছিল যে সে কিভাবে অরণ্যের হৃদয় জয় করবে। সে গোপনে অরণ্যের স্কুল আর তার পছন্দ অপছন্দের তথ্য জোগাড় করা শুরু করল। সে জানত যে পথ খুব কঠিন, কিন্তু সে হার মানার জন্য প্রস্তুত ছিল না। সে অরুণিমাকে অগণিত বার্তা আর চিঠি পাঠাল, যাতে শুধু তার প্রায়শ্চিত্তের কথা লেখা ছিল। কিন্তু অরুণিমা একটি চিঠিরও উত্তর দেয়নি। সে নিজের চারপাশে এমন এক দেওয়াল তৈরি করে নিয়েছিল যাকে ভেদ করা অসম্ভব ছিল। সে নিজের সফলতার চরমে ছিল, আর দুনিয়ার বড় বড় ব্র্যান্ড তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল। অরিন্দমের মনে হল যে সে যে পাখির ডানা কেটে দিয়েছিল সে এখন আকাশ ছোঁয়া উচ্চতায় উঠছে। অরিন্দম সিদ্ধান্ত নিল যে সে অরুণিমার বাড়িতে যাবে আর সেখানে বসে ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না সে তাকে ক্ষমা করে দেয়। সে সাদা পোশাকে তার অ্যাপার্টমেন্টের নিচে পৌঁছে গেল, যেখানে নিরাপত্তারক্ষীরা তাকে ভেতরে যেতে বাধা দিল। সে সেখানে ফুটপাথে বসে পড়ল, ঠিক সেইভাবে যেমন একসময় অরুণিমা সেই কঠিন রাতগুলোতে করেছিল। আকাশে মেঘ আবার ঘিলে আসছিল, আর হাওয়ায় ভেজা বাড়ছিল, যা কোনো বড় আবেগীয় তুফানের ইঙ্গিত দিচ্ছিল। সেখান দিয়ে যাওয়া লোকজন তাকে চিনতে পারছিল আর নিজেদের মধ্যে ফিসকিস করছিল যে কিভাবে এক বড় সিইও রাস্তায় বসে আছে। কিন্তু অরিন্দমের এখন লোকলজ্জার কোনো ভয় ছিল না, তার শুধু নিজের আত্মার শুদ্ধি চাইছিল। সে ক্ষুধা আর তৃষ্ণায় অস্থির ছিল, কিন্তু তার চোখ শুধু সেই বারান্দায় আটকে ছিল, যেখান থেকে হয়তো অরুণিমা তাকে একবার দেখে নেবে। তার মনে হল যে এটা তার কর্মের সবচেয়ে ছোট অংশ, যা সে আজ এখানে ভোগ করছে। দেরি রাতে যখন অরুণিমা নিজের গাড়ি থেকে ফিরে এলো, তখন সে অরিন্দমকে সেই অবস্থায় দেখল। তার চোখে এক মুহূর্তের জন্য দয়ার চমক এলো, কিন্তু পরের মুহূর্তে সে নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সে কিছু না বলে নিজের বাড়ির ভেতর চলে গেল, যখন অরিন্দম সেখানে বৃষ্টির প্রথম বিন্দুর অপেক্ষা করতে লাগল। বলা হয়েছিল যে ক্ষমা এত সস্তা হয় না, আর তাকে এখনও অনেক কিছু সহ্য করতে হবে। রাত গভীর হতে লাগল, আর কলকাতার বৃষ্টি আবার শুরু হয়ে গেল। বৃষ্টির আওয়াজ আজ অরিন্দমের কানে এক শাস্তির মতো গুঞ্জিত হচ্ছিল, যা সে চুপচাপ স্বীকার করে নিচ্ছিল। সে পুরো রাত রাস্তার ধারে হাঁটু গেড়ে বসে রইল। তার শরীর ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার মন অনুতাপের আগুনে জ্বলছিল। সে নিজের বন্ধ চোখের সামনে বারবার সেই কালো রাতের দৃশ্য দেখছিল, যখন সে এক অসহায় গর্ভবতী নারীকে এই রকম নির্মম আবহাওয়ায় রাস্তায় ছেড়ে দিয়েছিল।
আজ ভাগ্য তাকে ঠিক সেই জায়গায় আর সেই অবস্থায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। অরুণিমা জানালার পিছনে দাঁড়িয়ে সেই ভেজা মানুষটাকে দেখছিল, যে একসময় তার সব কিছু ছিল, আর আজ এক ভিক্ষুকের মতো দাঁড়িয়েছিল। তার মনের ভেতর এক ভয়ানক যুদ্ধ চলছিল। একদিকে তার পুরনো মমতা ছিল, আর অন্যদিকে সেই গভীর ক্ষত যা কখনো ভরেনি। সে ভাবছিল যে কি মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টি তার বছরের অশ্রুর হিসাব সমান করতে পারে। তার চোখে এখনও সেই তিক্ততা ছিল, কিন্তু অরিন্দমের নির্দোষতা তাকে ধীরে ধীরে গলিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সকালের প্রথম কিরণের সঙ্গে বৃষ্টি থেমে গেল। কিন্তু অরিন্দম এখনও সেখানে অচেতন পড়েছিল। তার চেতনা ধীরে ধীরে তাকে ছেড়ে যাচ্ছিল। তার অবস্থা দেখে সেখান দিয়ে যাওয়া লোকজন থেমে যাচ্ছিল আর ফিসফিস করছিল। কিন্তু অরিন্দমের এখন কারও পরোয়া ছিল না। সে শুধু একবার অরুণিমার দর্শন করতে চাইছিল, যাতে সে নিজের শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তার কাছে ক্ষমা চাইতে পারে। তার অহংকার পুরোপুরি ভেঙে গিয়েছিল, আর এখন সে শুধু এক বাবা আর এক অপরাধী হয়ে সেখানে দাঁড়িয়েছিল, যার দুনিয়া উজাড় হয়ে গিয়েছিল। হঠাৎ বাড়ির মূল দরজা খুলে গেল, আর অরুণিমা হাতে একটা ছাতা নিয়ে বাইরে বেরিয়ে এলো। তার মুখে এখনও সেই ঠান্ডা গম্ভীরতা লেগেছিল। সে অরিন্দমের কাছে গিয়ে তাকে দেখল, আর তার চোখে সেই ভয়ানক যন্ত্রণা দেখা গেল, যাকে শব্দে বর্ণনা করা কঠিন। অরিন্দম কাঁপতে থাকা হাতে তার পা জড়িয়ে ধরল, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তার অশ্রু থেমে যাওয়া বৃষ্টির পানিতে মিশছিল। সে নিজের পুরো শক্তি দিয়ে শুধু একটি শব্দ বলল, আমাকে ক্ষমা করে দাও অরুণিমা, আমি খুব বড় অপরাধী। অরুণিমা নিজের হাত ছাড়াল না, কিন্তু সে তাকে তাৎক্ষণিক সাহায্যও দিল না। সে শুধু তাকে কাঁদতে দেখতে থাকল, যেন তার পাপ ধুয়ে যাচ্ছে। সে ধীর কণ্ঠে বলল যে ক্ষমা চাওয়া খুব সহজ, কিন্তু সেই রাতগুলোর কি, যেগুলো সে একা ভয় আর ক্ষুধায় কাটিয়েছে? সে অরিন্দমকে মনে করিয়ে দিল যে কিভাবে সে নিজের অজন্ম সন্তানের মৃত্যু কামনা করেছিল আর তাকে কলঙ্ক বলেছিল। অরিন্দমের মাথা লজ্জায় আরও নিচু হয়ে গেল। সে জানত যে তার কাছে কোনো যুক্তি বাকি ছিল না। তখন ছোট অরণ্য দৌড়ে বাইরে এলো, আর নিজের বাবাকে এই দয়নীয় অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। অরিন্দম নিজের ঝাপসা চোখ থেকে নিজের ছেলেকে দেখল, আর তাকে নিজের বাহুতে ভরে নেওয়ার এক তীব্র ইচ্ছা অনুভব করল, যা অপূর্ণ রইল। অরণ্য ধীরে ধীরে নিজের মায়ের হাত ধরল, আর জিজ্ঞাসা করল যে এই আঙ্কেল কাঁদছেন কেন, আর তারা মাটিতে কেন বসে আছেন। অরুণিমার চোখ থেকেও এখন অশ্রু গড়িয়ে পড়তে লাগল, কারণ নির্দোষতার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন। অরণ্য, এটা তোমার... অরুণিমার শব্দ তার গলায় আটকে গেল। সে তাকে সত্য বলার সাহস জোড়ো করতে পারছিল না, যা সে বছরের পর বছর লুকিয়ে রেখেছিল। কিন্তু অরিন্দম সাহস জোড়ো করে কাঁপতে থাকা কণ্ঠে বলল যে সে তার এমন এক বন্ধু যে খুব বড় ভুল করেছে আর এখন শাস্তি পাচ্ছে। অরণ্য নির্দোষতার সঙ্গে নিজের রুমাল বের করে অরিন্দমের গালে লেগে থাকা কাদা আর অশ্রু মুছতে লাগল, যা অরিন্দমের হৃদয়ে সরাসরি আঘাত করল। সেই এক স্পর্শ তাকে সেই শান্তি দিল, যা অর্বসংখ্যক ধনসম্পদ দিতে পারত না। অরুণিমা গভীর নিঃশ্বাস নিয়ে অরিন্দমকে উঠার ইশারা করল, কারণ সে এখন তাকে আরও পড়তে দেখতে পারছিল না, চাইলে সে যাই করুক না কেন। সে অরিন্দমকে বলল যে সে তাকে কখনো পুরোপুরি ক্ষমা করতে পারবে না, কিন্তু সে অরণ্যের বাবা হিসেবে তাকে এক সুযোগ দিতে পারে। এটা শুনে অরিন্দমের চোখে আশার এক ক্ষীণ রশ্মি জেগে উঠল। তার মনে হলো যেন তাকে নরক থেকে বের হওয়ার রাস্তা মিলে গেছে। সে প্রতিজ্ঞা করল যে সে নিজের পুরো জীবন নিজের ভুলের ক্ষতিপূরণ ভর্তি করতে লাগিয়ে দেবে। তারা দুজন বাড়ির ভেতর গেল, যেখানে মায়াবতী দেবীর এক ভিডিও কল এলো। তারা হাসপাতালের বিছানায় ছিলেন, আর তাদের কণ্ঠস্বর খুব দুর্বল হয়ে গিয়েছিল। তারা স্ক্রিনে অরুণিমাকে দেখে হাত জোড় করে তার কাছে প্রার্থনা করলেন যে সে তাদের বংশকে আবার জীবিত করে দিক আর তাদের ক্ষমা করে দিক। অরুণিমা দেখল যে নারী একসময় তার জীবন ধ্বংস করেছিলেন, তিনি আজ মৃত্যুর ছায়ায় নিজের মর্যাদা হারিয়ে ফেলেছেন। সে শুধু নিজের মাথা নাড়ল, যা হয়তো এক নীরব স্বীকৃতি ছিল যে সে আর ঘৃণা করবে না। অরিন্দম অরুণিমাকে বলল যে সে নিজের সব সম্পত্তির এক বড় অংশ অনাথ শিশু আর বেসাহারা নারীদের নামে করে দিয়েছে, যেমন সে প্রায়শ্চিত্ত করার কথা ভেবেছিল। সে বলল যে সে এখন সেই পুরনো অহংকারী অরিন্দম ব্যানার্জি হিসেবে নয়, বরং এক সাধারণ মানুষ হিসেবে তার সঙ্গে থাকতে চায়। অরুণিমা তার চোখে সেই পরিবর্তন দেখল, যা দেখানোর বাইরে ছিল। সেখানে শুধু এক ভাঙা আত্মার ডাক ছিল, যা শান্তির খোঁজ করছিল। সে অনুভব করল যে কর্মের চাকা এখন থেমে গেছে। সময়ের সঙ্গে জিনিসগুলো ধীরে ধীরে বদলাতে লাগল, আর অরিন্দম অরণ্যের জীবনে নিজের জায়গা তৈরি করতে শুরু করল। যদিও অরুণিমার সঙ্গে তার সম্পর্ক এখনও আনুষ্ঠানিক ছিল, সে প্রতিদিন অরণ্যকে স্কুলে ছাড়তে যেত আর তার সঙ্গে সময় কাটাত, যেন সে নিজের হারানো শৈশব আবার বাঁচছে।
অরুণিমা তাকে পুরোপুরি গ্রহণ করেনি, কিন্তু সে তাকে বাড়িতে আসার অনুমতি দিয়ে দিয়েছিল, যা অরিন্দমের জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল। তাদের দুজনের মাঝে এক অকথিত বোঝাপড়া হয়ে গিয়েছিল যে তারা অরণ্যের ভবিষ্যতের জন্য একসঙ্গে থাকবে। এক সন্ধ্যায় যখন আবার সেই রকম বৃষ্টি হচ্ছিল, অরিন্দমা অরুণিমা বারান্দায় দাঁড়িয়ে নিচের রাস্তায় পানির স্রোত দেখছিল। অরিন্দম নিজের পকেট থেকে সেই পুরনো মঙ্গলসূত্র বের করল, যেটা সে বছরের পর বছর ধরে যত্ন করে রেখেছিল, আর সেটা অরুণিমার দিকে বাড়িয়ে দিল। অরুণিমা সেই সুতো দেখল যা একসময় তাকে এক ঘর দিয়েছিল, আর সেই ঘরই তাকে উজাড় করে দিয়েছিল। কিন্তু এখন তাতে কোনো তিক্ততা ছিল না। সে সেটা হাতে নিয়ে অনুভব করল যে ভালোবাসা আর ঘৃণার মাঝের দূরত্ব কত কম হয়। আমরা কি আবার শুরু করতে পারি? অরিন্দম খুব ধীর আর ভয় পাওয়া কণ্ঠে জিজ্ঞাসা করল। তার ভয় ছিল যে কোথাও সে আবার সব কিছু না হারিয়ে ফেলে। অরুণিমা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে অরিন্দমের দিকে তাকিয়ে বলল যে ভাঙা কাঁচ জোড়া লাগানো যায়, কিন্তু ফাটল সবসময় থেকে যায়। সে বলল যে তারা হয়তো প্রেমিক কখনো হতে পারবে না, কিন্তু তারা অরণ্যের মা বাবা হিসেবে এক নতুন দুনিয়া অবশ্যই বসাতে পারবে। অরিন্দমের জন্য এই উত্তরও কোনো বরদানের চেয়ে কম ছিল না। সে এটা গ্রহণ করে নিল। মায়াবতী দেবীর মৃত্যু কয়েক সপ্তাহ পর হল, কিন্তু তারা নিজের শেষ নিঃশ্বাস অরুণিমার হাত ধরে আর অরণ্যের মুখ দেখে নিয়েছিলেন, যা তাদের জন্য সবচেয়ে বড় শান্তি ছিল। তাদের মৃত্যুর পর অরিন্দম পুরোপুরি নিজের ব্যবসায়িক জীবন থেকে সন্ন্যাস নিয়ে নিল, আর নিজের পুরো সময় সমাজসেবা আর পরিবারকে উৎসর্গ করে দিল। সে এখন সেই বৃষ্টির রাতের ভয়ানক স্বপ্ন থেকে মুক্ত হয়ে গিয়েছিল, কারণ সে নিজের অংশের আগুনে নিজেকে তপ্ত করে কুন্দন বানিয়ে নিয়েছিল। ব্যানার্জি সাম্রাজ্য এখন পুরোপুরি বদলে গিয়েছিল। অরুণিমার ব্র্যান্ড এখন আরও উচ্চতায় পৌঁছে গিয়েছিল, কিন্তু সে এখনও সেই সরলতার সঙ্গে থাকত যা তাকে মাটি থেকে আকাশে নিয়ে গিয়েছিল। সে প্রায়ই সুনন্দা মায়ের সঙ্গে দেখা করতে যেত, যিনি তাকে সেই কঠিন সময় সাহায্য করেছিলেন, আর অরিন্দমও তাদের সঙ্গে গিয়ে তাদের পা ছুঁয়ে প্রণাম করত। সুনন্দামা হাসতেন আর বলতেন যে যা গেছে সেটা এক স্বপ্ন ছিল, আসল জীবন তো সেই যা আজ তারা বেঁচে আছেন। অরিন্দমের এখন বুঝতে পারল যে সত্যিকারের মহত্ব নত হওয়ায় আছে, অহংকারে নয়। অরণ্য এখন এক বোধসম্পন্ন ছেলে হয়ে উঠেছিল, যে জানত যে তার মা বাবার মাঝে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছিল, কিন্তু সে নিজের বোধ দিয়ে সেই দূরত্ব পূরণ করে দিয়েছিল। সে প্রায়ই অরিন্দমের হাত ধরে তাকে অরুণিমার কাছে নিয়ে যেত, আর তাদের হাত একে অপরের সঙ্গে মিলিয়ে দিত, যাতে দুজনের মুখে হাসি ফুটে উঠত। সেই ছোট সুখগুলো তাদের জীবনের বড় ক্ষতগুলোকে ধীরে ধীরে ভরাট করতে শুরু করেছিল, আর বাড়িতে আবার রৌনক ফিরে এসেছিল। সেই বাড়ি, যা একসময় ঘৃণার আড্ডা ছিল, এখন ভালোবাসার পাঠশালা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত এমন এক সকাল এলো যখন অরুণিমা নিজে অরিন্দমের জন্য চা বানালো আর তাকে সেই পুরনো জায়গায় বসতে বলল, যেখানে তারা একসময় একসঙ্গে বসত। অরিন্দমের চোখে খুশির অশ্রু এসে গেল, কারণ সে অনুভব করল যে বছরের জমা বরফ এখন পুরোপুরি গলে গেছে আর বসন্ত এসে গেছে। সে অরুণিমার হাত নিজের হাতে নিল, আর এবার অরুণিমা তাকে পিছনে সরিয়ে দেয়নি, বরং নিজের আঙুল তার আঙুলের সঙ্গে জড়িয়ে নিয়েছে। এটা এক নতুন অধ্যায়ের শুরু ছিল, যা ধৈর্যের সঙ্গে লেখা হয়েছিল। কলকাতার বৃষ্টি এখন তাদের ভয় দেখাত না, বরং এটা মনে করিয়ে দিত যে প্রতিটি তুফানের পর শান্তি অবশ্যই আসে, আর প্রতিটি অন্ধকার রাতের পর সকাল হয়। অরিন্দম আর অরুণিমা একসঙ্গে এক ফাউন্ডেশন শুরু করল, যা সেই নারীদের সাহায্য করত যাদের তাদের পরিবার ছেড়ে দিয়েছিল, যাতে আর কোনো অরুণিমা সেই যন্ত্রণা না সহ্য করে। তারা সমাজকে দেখিয়ে দিল যে টাকা আবার কামানো যায়, কিন্তু হারানো বিশ্বাস ফিরে পাওয়ার জন্য নিজেকে পুরোপুরি মুছে ফেলতে হয়। তাদের গল্প এখন প্রেরণা হয়ে উঠেছে। অরণ্য বড় হয়ে এক দয়ালু আর নেক ইনসান হয়েছে, যার মধ্যে নিজের মায়ের সৃজনশীলতা আর নিজের বাবার প্রায়শ্চিত্তের গভীর প্রভাব ছিল। সে সবসময় বলতো যে তার মা বাবা দুনিয়ার সবচেয়ে সাহসী মানুষ, কারণ তারা নিজেদের ভুল স্বীকার করেছে আর সেগুলো ঠিক করার সাহস দেখিয়েছে। অরিন্দম প্রায়ই তাকে দেখে গর্ব অনুভব করত যে তাদের ছেলে তাদের চেয়ে অনেক ভালো মানুষ, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় জয়। কর্মের চক্র এখন পুরোপুরি সুস্থিত হয়ে গিয়েছিল, আর চারদিকে শান্তি ছড়িয়েছিল। গল্পের সমাপ্তি সেই সুখময় ভবিষ্যতের দিকে ইশারা করে, যেখানে ভালোবাসা ঘৃণাকে হারিয়ে দিয়েছে, আর সত্য মিথ্যার ওপর জয়লাভ করেছে। অরিন্দম আর অরুণিমা এখন একসঙ্গে ছিল, একে অপরের পরিপূরক হয়ে, আর তাদের জীবনের ঢলতে থাকা সন্ধ্যা এখন সোনালি কিরণে সাজানো ছিল। মৌসুমী সেই বৃষ্টি, যা একসময় অশ্রু হয়ে বয়ে গিয়েছিল, এখন তাদের জীবনের নতুন ফসলকে সেচে দিচ্ছিল। তারা শিখে নিয়েছিল
যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একে অপরের হাত ধরে থাকা।